যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমরা বলছি এখন, যেগুলো হ্যালোঅ্যালকিন হেরোইনের ক্ষেত্রে আছে আর কি 12 বোর্ডের জন্য। প্রথম যেগুলো স্টেটমেন্ট দেওয়া আছে এগুলো পড়তে পারো যে ইউনিটের জন্য, কিন্তু এখন আপাতত বোর্ডের জন্য যেহেতু বলছি এগুলো আর না হলেও চলবে, কোনো অসুবিধা নাই। ফার্স্ট যেটা কোশ্চেন যদি বলো, এগুলোর নামগুলো দেওয়া আছে কিছু। আর এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই, যে হোমোলোগাস সিরিজগুলো কি হবে হ্যালো অ্যালকেনগুলোর আর কি। হ্যালো অ্যালকেন দেখো হোমোলোগাস সিরিজ হবে, যেহেতু অ্যালকেন থেকে আসে, অ্যালকেনের জেনারেল ফর্মুলা তো আমরা জানি CnH2n+2। তাহলে হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে কি হবে CnH2n+1x, কারণ একটা হাইড্রোজেন সরে গিয়ে ওই যে একটা হ্যালোজেন চলে আসে, তার জন্য তো আমরা হ্যালো অ্যালকেন বলি। তো এটা হচ্ছে ওর জেনারেল ফর্মুলা, ওটাই হোমোলোগাস সিরিজটাকে রিপ্রেজেন্ট করা হয় এটা দিয়ে আর কি। এটা ইম্পর্টেন্ট অবশ্যই। নেক্সট এটা হচ্ছে ডিগ্রি যদি দেখা হয়, কার্বন ডিগ্রি যত হবে হ্যালোজেনগুলোর ডিগ্রিও ততই হবে। কার্বন যদি একটা কার্বনের সঙ্গে লেগে থাকে তাহলে 1 ডিগ্রি কার্বন, আর 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যেটা হ্যালোজেন লেগে থাকবে সেটা হবে 1 ডিগ্রি হ্যালোজেন। সিমিলারলি কার্বন ডিগ্রি 2 হয় তাহলে হ্যালোজেন ডিগ্রি হবে 2, কার্বন ডিগ্রি 3 হলে হ্যালোজেন ডিগ্রিও 3। অ্যালাইলিক হ্যালাইড কোনগুলা লাগবে, ডবল বন্ডেড কার্বনের পাশের কার্বনে যদি হ্যালোজেন লেগে থাকে সেটা হচ্ছে অ্যালাইলিক কার্বন, অ্যালাইলিক হ্যালাইড আর কি। ডবল বন্ডেড কার্বন এটা, পাশের কার্বন এটা, তার সঙ্গে হ্যালোজেন লেগে আছে মনে করো। তো ডবল বন্ডেড কার্বন মানে এটা sp2 কার্বন, তো sp2 কার্বনের সঙ্গে লেগে আছে কোনটা sp3 কার্বন, তার সঙ্গে যে হ্যালোজেন লেগে থাকবে এই হ্যালোজেনটা আমরা বলবো কি অ্যালাইলিক হ্যালাইড, ইম্পর্টেন্ট। সিমিলারলি বেঞ্জাইলিক হ্যালাইড কোনগুলো হবে, বেঞ্জিন আছে মনে করো, বেঞ্জিনে তো পাইবন 3টে থাকবে, এর সঙ্গে CH2 আছে, X আছে, তো বেঞ্জিনের সঙ্গে CH2 এইটাকে বলা হয় বেঞ্জাইল। তো বেঞ্জাইলের সাথে যখন হ্যালোজেনটা লেগে থাকে তখন আমরা বলছি বেঞ্জাইলিক হ্যালাইড, এই হিসাবে আর কি। মানে এখানেও একই অবস্থা, ডবল বন্ডের কার্বনটা মানে বেঞ্জিনিকের ডবল বন্ড যেটা সেটা sp2, বেঞ্জিনটা এমনিতেই সব করা কার্বন sp2, তার সঙ্গে যে কার্বন লেগে সেটা sp3, তার সঙ্গে হ্যালোজেনটা লেগে আছে, তাই জন্য এটা আমরা বেঞ্জাইলিক হ্যালাইড বলছি আর কি, ওই অ্যালাইলিকের মতোই গল্পটা। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ভিনাইলিক হ্যালাইড। ভিনাইলিক হ্যালাইড বলতে কি, ডবল বন্ডের সঙ্গে ডাইরেক্ট ডাইরেক্ট যদি হ্যালোজেন লেগে থাকে সেটা হচ্ছে ভিনাইলিক হ্যালাইড। আর ডবল বন্ডের যদি ধরো বেঞ্জিনের সঙ্গে ডাইরেক্ট হ্যালোজেন লেগে থাকে সেটা আমরা বলবো কি এরাইল হ্যালাইড। ডবল বন্ডের কার্বন যেটা অ্যালকিলের সাথে, অ্যালকিল ডবল বন্ডের কার্বন তার সঙ্গে হ্যালোজেন লেগে থাকলে সেটা হচ্ছে ভিনাইলিক হ্যালাইড, বেঞ্জিনের সঙ্গে এক্সট্রা লেগে থাকলে সেটা হচ্ছে এরাইল হ্যালাইড। মানে ডবল বন্ডের কার্বন বা sp2 হাইব্রিড কার্বনের সাথে এক্সট্রা ডাইরেক্ট লেগে থাকলে সেটা হচ্ছে আমাদের এরাইল হ্যালাইড বা ভিনাইল হ্যালাইড। বেঞ্জিন হলে এরাইল হবে। নোমেনক্লেচারে বিশেষ কিছু ব্যাপার নাই, আর বাকি নামগুলো তোমরা করতে পারবে। হ্যাঁ, যেখানে আর জিনিস বোঝা যাচ্ছে জেমিনাল আর ভিসিনাল। দেখো যদি দুটো হ্যালোজেন লেগে থাকে, ধরো হ্যালো অ্যালকেন তো CnH2n বলছিলাম, ওখানে একটা এক্স আছে, ধরো একটা এক্স থাকে, কিন্তু যদি ডাই হ্যালাইড হয় সেক্ষেত্রে দুটো এক্স থাকবে। মানে ধরো দুটো কার্বনে দুটো হ্যালোজেন লেগে আছে বা একটা কার্বন দুটো হ্যালোজেন লেগে আছে, যদি দুটো হ্যালোজেন লেগে থাকে আর কি, তাহলে জেনারেল ফর্মুলা তো CnH2n+H2n(x2) এরকম হয়ে যাবে আর কি। তো যাই হোক, দুটো নাম খেয়াল রাখো, একটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড, একটা জেমিনাল ডাইহ্যালাইড। দেখো একটা কার্বনের সঙ্গে দুটো হ্যালোজেন যদি লেগে থাকে, যেমন CH3CHCl2, এখানে আসলে একটা কার্বনের সঙ্গে দুটো হ্যালোজেন লেগে আছে, দুটোই Cl লেগে আছে, এটা হচ্ছে আমাদের ভিসিনাল। যদি পাশাপাশি কার্বন যদি সরি, এটা হচ্ছে জেমিনাল। একটা কার্বনে যদি দুটো হ্যালোজেন লেগে থাকে সেটা হচ্ছে জেমিনাল, জেম মানে হচ্ছে একসাথে, কিন্তু যদি দুটো কার্বনে পাশাপাশি দুটো হ্যালোজেন লেগে থাকে সেটা হচ্ছে ভিসিনাল, ভিসিনাল মানে হচ্ছে পাশাপাশি। তো এটার একটা নাম হচ্ছে ইথাইলিন ডাইক্লোরাইড। ডাইক্লোরাইড যখন বলছি তখন দুটো সিএল লেগে আছে, পাশাপাশি লেগে আছে, যেটা ভিসিনাল বলছি আমরা। আর জেমিনাল ডাইহাইড আর একটা নাম আছে সেটা হচ্ছে ইথাইলিডিন ক্লোরাইড। ইথাইলিডিন হচ্ছে একটা কার্বনের সঙ্গে দুটো সিএল যখন লেগে আছে আর কি। ইথাইলিন বলছি দুটো কার্বন তো ইথেনের জন্য আসবেই, তার জন্য ইথাইলিন আমরা তো বলছি এই, কিন্তু একটা কার্বনের সঙ্গে দুটো যখন সিএল লেগে থাকছে তখন সেটা হচ্ছে আমাদের ইথাইলিডিন ক্লোরাইড, পাশাপাশি হলে ইথাইলিন ডাইক্লোরাইড, এইটা আর কি। জেমিনাল ডাইহাইডের আরেকটা নাম, জেমিনাল ইথিলাইন দে বাবা, ইথাইলিডিন ক্লোরাইডের আরেকটা নাম হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড, আর ইথাইলিন ক্লোরাইডের আরেকটা নাম হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। এই হচ্ছে অবস্থা, দেখি নিও একবার বুঝতে পেরে যাবে। তারপর মিথাইলিন ক্লোরাইড, মানে CH2Cl2, মানে একটাই কারণ আছে ওর সঙ্গে দুটো সিএল লেগে আছে, মিথাইলিন ক্লোরাইড। নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে যেটা হ্যালোজেন অ্যাটমগুলো যেহেতু কার্বনের সঙ্গে লেগে আছে হ্যালোজেনের ক্ষেত্রে আর কি, সেই জন্যে এটা বন্ডটা কিন্তু পোলার বন্ড, এক্সট্রা এখানে ডেল্টা নেগেটিভ, কার্বন এখানে ডেল্টা পজিটিভ, কারণ হ্যালোজেনগুলোর ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি থাকে, তো সেই জন্য আর কি পোলারিটি আছে। নেক্সট যেটা গল্প সেটা হচ্ছে ডাইপোলোমেট জিজ্ঞাসা করে যে CH3F CH3Cl CH3B আর CH3I এর মধ্যে ডাইপোলোমেট সাইডে বলে। দেখো ডাইপোলোমেট মিউ যেটা কার উপর ডিপেন্ড করে, মিউ দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, মিউ ইকুয়াল Q/D। কিউটা কার উপর ডিপেন্ড করে ইলেকট্রন নেগেটিভিটির উপরে। তাহলে কিউ হিসেবে যদি দেখতে যাই আমরা সেক্ষেত্রে ডাইপোলোমেট অর্ডারটা হবে CH3F, তারপর CH3Cl, CH3Br, তারপর CH3I,
কারণ এফ এর ইলেকট্রনিটি বেশি, ওটা আগে থাকবে, তারপর সিএল যাবে, তারপর বিআর যাবে, তারপর আই যাবে। কিন্তু যদি আমরা ডি হিসাবে দেখতে যাই, ডিস্টেন্স হিসাবে, তাহলে ফ্লুরিনের থেকে কিন্তু ক্লোরিনের ডিস্টেন্স বেশি, কারণ ক্লোরিন অ্যাটমের সাইজ বড়, তাহলে এখানে বন্ড লেংথও বেড়ে যাবে। বিআর অ্যাটমের সাইজ আরও বড়, তো বন্ড লেংথ আরও বেড়ে যাবে, আয়ের ক্ষেত্রে আরও বড়, আরও বেড়ে যাবে। এই করে করে ডিস্টেন্স হিসাবে দেখতে গেলে সেটাও ক্রমশ বেড়ে বেড়ে গেছে। সিএস থ্রি এফের থেকে সিএস থ্রি সিএল ভালো, সিএস থ্রি সিএল থেকে সিএস থ্রি বিআর ভালো, সিএস থ্রি বিআর থেকে সিএস থ্রি আই ভালো। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডি। ডাইপোলোমেন্টের অর্ডার কী হবে? ডাইপোলোমেন্টের আলটিমেটলি রেজাল্ট হবে, মানে কিউ দেখতে গেলে যেরকম অর্ডার পাচ্ছি আমরা, ডিস্টেন্স দেখতে গেলে উল্টো অর্ডার পেয়ে যাচ্ছি, তাহলে কোনটা ফলো হবে? দেখো দুই জনকার মিলিত প্রভাবে দেখা গেছে কি সিএস থ্রি সিএলটা আগে চলে যায়, কারণ ওর মোটামুটি কিউও আছে আর ডিও মোটামুটি ভালোর দিকেই আছে আর কি। মানে তুমি ধরো একটা পরীক্ষায় 90 পেলে, একটা পরীক্ষায় 60 পেয়ে গেলে, তোমার আর একটা বন্ধু মনে করো একটাতে না 80 পেয়েছে, অন্যটাতে ধরো 75 পেয়েছে, তোমার বন্ধুর রেজাল্টটা কিন্তু তুলনামূলক বেশি হয়ে যাবে, এরকম ব্যাপারটা আর কি। তো এই ক্ষেত্রে সিএস থ্রি সিএল দুটো ফেসিলিটি পেয়ে যাওয়ার জন্য ও আগে চলে যায় মোটামুটি, তারপরে প্রায়োরিটি পেয়ে গেছে কিউটা বলতে পারো, তাই জন্য এফ আগে, তারপরে বিআর, তারপরে আই। এই কেস র্যাপোলোন অর্ডার এটা ফলো করে। নেক্সট একটা গল্প আছে ধরো, নেক্সট কি বলছি দেখো, থার্নাল ক্লোরাইড প্রেফার করা হয় অ্যালকিল হ্যালাইড তৈরির ক্ষেত্রে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে বিকজ অফ ইন দিস রিয়াকশন। আগে দেখে নিয়ে যাবে ব্যাপারটা কী হয়। দেখো একটা কেস বলছি, ধরো সিএস থ্রি ওইচ আছে এখানে, এটা বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। সিএস থ্রি ওইচ আছে, পিসিএল ফাইভ দিচ্ছে, আমরা তৈরি হবে কি সিএস থ্রি সিএল। যদি এই জায়গায় আমরা সিএস থ্রি ওইচ সাথে পিসিএল ফাইভ না দিয়ে পিসিএল থ্রি দিই, তাতেও আমাদের সিএস থ্রি সিএল তৈরি হবে, একই জিনিস। যদি আমরা এখানে এসওসিএল টু দিই, তাতেও আমাদের সিএস থ্রি সিএল তৈরি হবে, কিন্তু ব্যাপারটা কোন কেন, ব্যাপারটা হচ্ছে সাইড প্রোডাক্ট আলাদা হবে। প্রথমটাতে সাইড প্রোডাক্ট পেয়ে যাবো পিওসিএল থ্রি, সেকেন্ডে সাইড প্রোডাক্ট পেয়ে যাবো পি, এখানে পেয়ে যাবো পি ওইচ এর হোল থ্রি বা এইচ থ্রি পিও থ্রি, তারপরটা পাবো এসও টু আর এইচসিএল। তো যেখানে পিওসিএল থ্রি আছে মনে করো, সেটা কিন্তু ইজিলি তুমি সেপারেট করতে পারবে না, কারণ ওটা সিএস থ্রি সিএর সাথে মিশে থাকবে, দুটো একই শেডে থাকে আর কি। কিন্তু এইচ থ্রি পিও থ্রি এও মিশে থাকবে, সেপারেট করতে পারবে না। কিন্তু যেখানে এসও টু আর এসিএল তৈরি হচ্ছে, মানে এসওসিএল টু দেওয়ার ফলে যেখানে এসও টু আর এসিএল হচ্ছে, এসও টু যেহেতু গ্যাস, ওটা বেরিয়ে চলে যাবে, আর এসিএলও ভেপার ফর্মে থাকে, ওটাও বেরিয়ে চলে যাবে। তো আমরা সিএস থ্রি সিএলকে ইজিলি সেপারেট করতে পারবো, এসও টু এসিএল যেহেতু ইজিলি বেরিয়ে যাচ্ছে, সিএস থ্রি সিএলকে সেপারেট করতে পারবো, তার জন্য এটা বেশি উপযুক্ত হবে আর কি। জিজ্ঞাসা করে কোনটা বেশি উপযুক্ত, যদি বলো যদি গুলি যাচ্ছে কোনটা সাইড প্রোডাক্টগুলো, তো পিসিএল ফাইভ যখন বলছি, পিসিএল ফাইভ মানে কি, পি এর সঙ্গে পাঁচটা বন্ড আছে। পিওসিএল থ্রির অবস্থা কি, পি ডবল বন্ডও তিনটে সিএল আছে, তো ঠিকই আছে। যখন পিসিএল ফাইভ নিলাম তখন ফসফরাস সঙ্গে পাঁচটা বন্ড ছিল, পিওসিএল থ্রি হলো ফসফরাস সঙ্গে পাঁচটা বন্ডেই আছে। যখন পিসিএল থ্রি নিলাম, পি এর সঙ্গে তিনটে বন্ড ছিল, পি এর সঙ্গে একটা সিএল, দুটো সিএল, তিনটে সিএল, তিনটে বন্ড ছিল। এস থ্রি পিও যখন তৈরি করেছি তখন তিনটে বন্ডেই আছে, কারণ পি এর সঙ্গে ওইচ ওইচ ওইচ, এটা হচ্ছে এইচ থ্রি পিও থ্রি, এটা বন্ডটা করে রেখেছে। এসোসিএল টুর ক্ষেত্রে এসও টু আর এইচসিএল, যেটা গ্যাসে বেরিয়েছে সুবিধা আছে। তো নামটা বা সাইড পর যাতে গুলিয়ে না যায়, তার জন্য এটা বললাম, নিজের মতো করে মুখস্থ রাখতে পারো, কোনো অসুবিধা নাই। নেক্সট যেটা কেস আছে দেখো, তারপরে গল্পটা আছে যেটা লুকাস রিয়েজেন্ট তৈরির সময়, লুকাস রিয়েজেন্ট ইউজ করে যখন আমরা অ্যালকিল হাইড তৈরি করি, কোন রিয়েকশনটা দেখা যাক একবার। তো এই হচ্ছে আমাদের লুকাস রিয়েজেন্ট। সেখানে কী হয়, আর ওইচ থাকে, এইচসিএল অ্যানাহাইড্রাস জেডেনসিএলটাও আমরা ইউজ করি। ডাইরেক্ট কোশ্চেন আমরা জিজ্ঞাসা করতে পারি যে লুকাস রিয়েজেন্ট কি, লুকাস রিয়েজেন্ট হচ্ছে এইচসিএল অ্যানাহাইড্রাস জেডেনসিএল যে মিক্সার, সেটা আমরা লুকাস রিয়েজেন্ট বলি। তো আর ওইচকে এইচসিএল দেওয়া হলে আর ওএইচ টু প্লাস হয়, তো এইচ টু প্লাসটা বেরিয়ে চলে যাবে, তারপরে আর প্লাস পাওয়া যায় কার্বোকাটায়ন, তাকে সিএল মাইনাস অ্যাটাক করে, তাহলে আর সিএল তৈরি করে। যেহেতু কার্বোকাটায়ন তৈরি হচ্ছে, এখানে এসএন ওয়ান পাথ ফলো করে আর কি। তো যদি আমরা আর এর জায়গায় 3 ডিগ্রি এটা কার্বন নিই, মানে এটা ধরো সিএস থ্রি হোল থ্রি সি ওইচ, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, তারপরটা এটা দেওয়া আছে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। তো 3 ডিগ্রি অ্যালকোহলটা এইচসিএল নেওয়ার পরে যখন ওএইচ টু প্লাসে বেরিয়ে যাচ্ছে, আমরা যেটা তৈরি করছে সেটা 3 ডিগ্রি কার্বোকাটায়ন তৈরি করছে। 2 ডিগ্রি অ্যালকোহলের সময় ওএইচ টু প্লাসে বেরিয়ে যাওয়ার পর তৈরি করছে 2 ডিগ্রি কার্বোকাটায়ন, এটা ওএইচ টু প্লাসে বেরিয়ে যাওয়ার পর তৈরি করছে 1 ডিগ্রি কার্বোকাটায়ন। তো 3 ডিগ্রি কার্বোকাটায়ন তুলনামূলক যেহেতু স্টেবল, সে তো বুঝতেই পারছো 3 ডিগ্রি কার্বোকাটায়ন স্টেবল বটে। তো এখানে ওইখানে সিএলটা চলে আসছে, অনেক তাড়াতাড়ি আসছে, আর সেই জন্য এখানে ইনস্ট্যান্ট টার্বিডিটি তৈরি হয়, সঙ্গে সঙ্গে ঘোরাটে ভাব চলে আসে, ইনস্ট্যান্ট টার্বিডিটি। কিন্তু 2 ডিগ্রির সময় যেহেতু স্টেবিলিটি কম আছে, কারণ ওটা আলফা রিয়েন ছিল 3 ডিগ্রিটার সময়, এখন সেটা আলফা রিয়েন হয়ে গেছে ওটা ছোটা, তো সেই জন্য কি হচ্ছে, তুলনামূলক স্লো হয়ে যাবে রেটটা। আর যেটা 1 ডিগ্রি আছে সেক্ষেত্রে 1 ডিগ্রির সময় ওটা আর তিনটা আলফা রিয়েন যেহেতু প্রেজেন্ট আছে, তো স্টেবিলিটি কম, সেই জন্য এটা রুম টেম্পারেচারে রিয়াকশনটা ঘটেইনি, হিট করার পর 30 মিনিট পরে টার্বিডিটি আসে আর কি। তো এই ছিল লুকাস রিয়েজেন্ট, এটা থেকে আমরা অ্যালকিহাইড তৈরি করি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি আর 1 ডিগ্রি। তো যেটা এখানে বলা আছে সেটা বলা আছে যে 3 ডিগ্রির ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের
ZnCl2 ইউজ না করলেও চলে, ক্যাটালিস্টের কোনো প্রয়োজন হয়নি। কেন হয়নি? কারণ দেখো ZnCl2 অ্যাকচুয়ালি কী করে, ZnCl2 যে ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে সেই ওয়াটারটাকে ও অ্যাবজর্ব করে রাখে, দিয়ে টেনে বার করতে সুবিধা করে আর কি বলতে পারো। তো ZnCl2 ইউজ করলার ফলে ওই সুবিধাটা হয়, তো এই ক্ষেত্রে সেটা প্রয়োজন নাই। কারণ কি এটা যথেষ্ট স্টেবল, এমনিতেই কার্বোক্যাটায়ন তৈরি করলে ও স্টেবিলিটি পেয়ে যাবে। তো H2O নিজের থেকেই বার করে দেয়, ZnCl2 হেল্প না করলেও H2O বার করে দিতে পারবে, সেই জন্য এখানে ZnCl2 প্রয়োজন পড়েনি। কিন্তু লুকাসের বাকিগুলোর ক্ষেত্রে, ওই দুটি রিয়াক্টরের ক্ষেত্রে কিন্তু ওই ZnCl2 লাগে আর কি। তো এটাই বলা আছে, এই যেটাই বলা আছে দেখো, দ্য রিয়াকশন অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যালকোহলস react with HCl required the presence of catalyst ZnCl2 with tertiary alcohol. The reaction is conducted by simply shaking the alcohol with contained HCl at room temperature. 3 ডিগ্রি ক্ষেত্রে এই ZnCl2 লাগেনি, নর্মালি শেক করলে হচ্ছে HCl দিয়ে, তাতেও চলে আসবে। নেক্সট আছে দেখো আরআই যেগুলো তৈরি করতে হবে, মনে করো ROHকে ধরো আমরা যে কোনো ক্ষেত্রে যখন আরআই তৈরি করতে যাব সেক্ষেত্রে ইউজ করছে বলছে অর্থোফসফরিক অ্যাসিড, এগুলা এক্সট্রা ইউজ করতে বলছে। কী জন্যে? দেখো ওই ক্ষেত্রে কি হয়, ধরো অ্যালকোহল আছে আমাদের RH, একে বলছে যদি আমরা, দেখো এখানে যেটা বলা আছে, কি বলা আছে, গুড ইল্ডস অফ আরআই মে বি অবটেন বাই হিটিং অফ অ্যালকোহলস উইথ সোডিয়াম অর পটাশিয়াম আয়োডাইড ইন 95% অর্থোফসফরিক অ্যাসিড। সোডিয়াম আর পটাশিয়াম আয়োডাইড যদি আমরা হিট করি, একে দিচ্ছি কি সোডিয়াম আর পটাশিয়াম আয়োডাইড মানে NaI অর KI, এটি যদি হিট করি তাহলে আমাদের আরআই তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে ইউজ করতে বলা হচ্ছে কি, ইউজ করতে বলা হচ্ছে H3PO4, অর্থোফসফরিক অ্যাসিড, যেটা H3PO4 এর এখানে ইউজ করতে বলা হচ্ছে। কী জন্যে? কারণ H3PO4 কী কাজ করবে, এই অর্থোফসফরিক অ্যাসিড প্রেজেন্ট থাকার কারণে কি হবে, ROHটা প্রথমত ROH2 প্লাস তৈরি করবে, যেহেতু H3PO4 অ্যাসিডিক নেচার আছে, তাহলে OH2টা ইজিলি বেরিয়ে যাবে, তাহলে আর প্লাস তৈরি করার চান্সটা বেড়ে যাচ্ছে, তাহলে I মাইনাস সহজে অ্যাটাক করবে, আর আইটা কিন্তু তৈরি হবে। এইভাবে এটা তৈরি করা যেতে পারে, অর্থোফসফরিক অ্যাসিড তার জন্য ইউজ করতে বলা হয়। এই একটা কেস ছিল। আর কেসে দেখো ফসফরাস ট্রাইবোমাইড অ্যান্ড ট্রাইআয়োডাইড আর ইউজেজ জেনারেটেড ইনসিটু মেথড। ইনসিটু মেথড বলতে প্রোডিউসড ইন দ্য রিয়াকশন মিক্সচার বাই দ্য রিয়াকশন রেড ফসফরাস। বলছি কেসটা, মনে করো যে কোশ্চেনে বলা হয়, ধরো আমরা যেটা বলেছি ইজিলি, ধরো CH3OH আছে, মনে করো এখানে যখন আমরা PCl5 লিখছি, দেখো ইজিলি CH3Cl লিখে দিচ্ছি। কিন্তু যদি CH3OHকে আমরা Pi5 দিই তাহলে দেখে তো মনে হচ্ছে একই প্রোডাক্ট হবে, CH3I হবে ধরো, মানে হ্যালোজেনটা আসবে Pi5। কিন্তু Pi5-এ এর ডাইরেক্ট ইউজ করা যাবে না, কারণ এটা স্টেবল নয়। তারপরে আমরা ইউজ করি কি, তারপরে ইউজ করি রেড-P প্লাস Br2। রেড-P প্লাস Br2 ইউজ করলে কি হবে, রেড-P প্লাস Br2 ইউজ করলে এটা রিয়াকশন ভেসেলের মধ্যেই রিয়াকশন করে গিয়ে আমাদের এটা তৈরি করে দেবে ওই রেড-P প্লাস I2 দেওয়া হয়। তাদের কী হয়, রিয়াকশন ভেসেলের মধ্যে যখন রেড-P আর I2 আমরা ঢেলে দেবো তখন ও নিজেদের মধ্যে রিয়াকশন করে নিয়ে Pi5 তৈরি করে দেবে, আর সেই Pi5 থেকে আমরা আইটা পেয়ে যাবো, সেখানে অ্যাটাক করে ওয়েস্টে বের করে প্রোডাক্ট দেবে। কিন্তু Pi5কে ডাইরেক্ট দিয়ে যায়নি, কারণ এটা স্টেবল নয়। রিয়াকশন ভেসেলের মধ্যে রেড-P আর I2 দিয়ে দেওয়া হয়, ওই জন্য এটাকে ইনসিটু মেথড বলা হয়, যেটা রিয়াকশন ভেসেলেই দিয়ে রিয়াকশন ঘটানো হয়, সেটা ইনসিটু মেথড বলা হয়। আর কেস বলছি দেখো, ROH যেটা আছে একে NaBr H2SO দিতে হয়, তখন কিন্তু RBr তৈরি হয়। ROHকে NaBr H2SO বলছি, কেন বলছি দেখো, ধরো ROH আছে, আমরা যদি ভাবি এরকম করে, যেখানে ROH আছে, তো এখানে বোধহয় NaBr দেবো, NaBr দেওয়া হলে আমাদের RBr তৈরি হয়ে যাবে, তখন এটা কিন্তু তৈরি হবে না। কেন? আর জায়গায় যদি আমরা CH3 লিখতাম তাহলে লক্ষ্য করো কার্বনটা কিন্তু 2p, অক্সিজেনও কিন্তু 2p, তাহলে বন্ডিংটা 2p তো 2p বন্ডটা ব্রেক করে যেটা তৈরি করেছে CH3Br তৈরি করবে, কার্বন তো 2p, সেখানে ব্রোমিন কি 4p, 2p আর 4pর মধ্যে বন্ডিং কিন্তু তো ভালো হবে না, তাহলে এখানে 2p বন্ড একটা ব্রেক করে একটা 2p4p বন্ড তৈরি হতে চাইবে না, তা সত্ত্বেও তাহলে তৈরি হবে কখন, তৈরি এই কারণেই হবে যদি তুমি এখানে H2SO4 অ্যাড করো, তবে এটা সম্ভব। কারণ H2SO4 কী করবে, শুধু NaBr দিলে এখানে হবে না, H2SO4 অ্যাড করতে হবে, আগের প্রসেসটা ঘটা সম্ভব নয়, H2SO4 অ্যাড করতে হবে। কেন? কারণ H2SO4 কী করবে দেখো, H2SO4 থেকে আমরা H প্লাসের সাপ্লাই পাবো, সেই H প্লাসটা করবে কি আর OH এর সঙ্গে জুড়ে গিয়ে ওটা CH3OH2 প্লাস করে দেবে। তো CH3OH2 প্লাস যখন এটা তৈরি করবে, এটা কিন্তু H2O হয়ে বেরিয়ে যাবে, সহজে কার্বন তৈরি করবে, Br এখানে অ্যাটাক করবে, তাহলে CH3Br তৈরি হয়ে যাবে। বা এখানে যদি CH3OH2 প্লাস যেহেতু হচ্ছে, Br মাইনাস ডাইরেক্ট এই কার্বন অ্যাটাক করলেও কিন্তু H2টা বেরিয়ে যাবে, SN2 পাথ ফলো করবে। কার্বনের স্টেবিলিটি যদি থাকে তাহলে SN1 পাথ ফলো করবে, আর না হলে SN2 দিকে যাবে ধরো। তো ওই ক্ষেত্রে ইজিলি তখন তাও বেরোবে, অন্তত H2O প্লাসের লিভিং নেচারটা অনেকটা বেড়ে যায়। OH এর তার লিভিং নেচার ভালো নাই, কিন্তু H2O প্লাসের কিন্তু লিভিং নেচার আছে, সেই জন্য H2O বেরিয়ে যায়, সহজে আমাদের CH3Br তৈরি করে।
দেখো যদি নেক্সট কেস দেখো, ধরো সি পিএইচ সঙ্গে ওইচ আছে, এখানে যদি আমরা যদি ধরো কোনো একটা হ্যালোজেন দিই আর কি, সেক্ষেত্রে ওই ওইচটা সরে কিন্তু এক্সট্রা সহজে আসবে না। তো এই ক্ষেত্রে যেটা আছে দেখো, এক্ষেত্রে যদি আমাদের পিএইচ সাথে থাকে, যে কেসটা বলা হচ্ছে এখানে, যদি পিএইচ সঙ্গে ওইচ আছে, ধরো এখানে যদি আমরা ভাবি আগের মতো HCl বা HBr দিলে সহজে আমার ওইচটা সরে গিয়ে এখানে বিয়ার আসবে, এটা পসিবল নয়। কি জন্য? কারণ বেঞ্জিনের সঙ্গে যখন ওইচটা আছে, এইখানে ডবল বন্ড ক্যারেক্টার নিয়ে নেয়, কারণ অক্সিজেনের লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকার কারণে এইখানে ডবল বন্ড ক্যারেক্টার হলে কি হবে, এই বন্ডটা কিন্তু ইজিলি ব্রেক করবে না। যেহেতু এই বন্ড ইজিলি ব্রেক করানো যাবে না, তারপর বিয়ারটা অ্যাটাক করলে ওইচটাকে বার করতে পারবেন, তার জন্য ব্রোমিনটা এখানে আসা সম্ভব নয়, তাই রিয়াকশনটার ক্ষেত্রে পসিবল নয় আর কি। স্টেটমেন্ট ইম্পর্টেন্ট আছে, দেখবে এটা above method are not applicable for the preparation of aryl halide because of the carbon oxygen bond in phenols has partial double bond character and is difficult to break being stronger than a single bond. হাইড্রোকার্বনগুলোকে যদি আমরা ক্রিটিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন করে মনোহ্যালো কম্পাউন্ড তৈরি করতে চাই, ধরো CH4 আর সিএস, এটাই ধরো CH3 CH2 CH2 CH3 আছে, Cl2 দিয়ে HNO দিই, তাহলে এই সিএলটা আমার ধারেও যেতে পারে, সিএলটা মাঝেও যেতে পারে, তাহলে পলি হ্যালোজেন কম্পাউন্ড তৈরি হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে সেপারেট করতে অসুবিধা। তো সেই জন্য এতটা উপযুক্ত নয় আর কি। আমার যেটা প্রোডাক্টটা পেতে চাইছি, সেই প্রোডাক্ট তুলনামূলক কম পাই, ওই জন্যে সেটা একটু খেয়াল রাখবে। ফিঙ্কেলস্টাইন রিয়েকশন এই কেসটা ইম্পর্টেন্ট, যে ধরো CH3 বিয়ার আছে, এটা বলেছিলাম যে CH3, ধরো এখানে CH3 আমি বিয়ার লিখছি, এখানে যদি NaI অ্যাসিটোন দিই, তখন কিন্তু ফিঙ্কেলস্টাইন রিয়েকশন বলে এটা, যদি অ্যাসিটোন দিই তাহলে কিন্তু CH3আইটা তৈরি হবে, এবং সেটা ইজিলি তৈরি হবে। কিন্তু যদি উল্টো দিয়ে এরকম করে ভাবি যে CH3 এখানে বিয়ার আছে, আমি NaCl অ্যাসিটোন দিয়ে দেবো, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে CH3Cl, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ হচ্ছে দেখো, যদি আমরা NaF, NaCl, NaBr আর NaBrI এর মধ্যে কম্পেয়ার করি, কি দেখতে পাবো, যে কেরানদেহের ক্ষেত্রে প্রত্যেকটার সেম আছে, প্রত্যেকটাতে সোডিয়াম আছে, কিন্তু এনআয়নটা আলাদা আলাদা। প্রথমটা NaF আছে, তারপরে Cl আছে, তারপরে Br আছে, তারপর I আছে। তো এনআয়নের সাইজ যত বেড়ে যাবে তত কি হবে, ওই কেটায়ন যেটা থাকবে Na+, তো এনআয়ন ইলেকট্রনের ক্লাউডটা তত বেশি করে নিজেদেরকে অ্যাট্রাক্ট করবে। সেই জন্য কী হবে, ফাজানসুলের যে গল্প ছিল আর কি, কাটায়নের সাইজ যত স্মল হয়, এনআয়নের সাইজ যত লার্জ হয়, তত এনআয়ন ইলেকট্রনের ক্লাউডটা কাটায়নের দিকে বেশি করে অ্যাট্রাক্ট হয়। অ্যাট্রাক্ট হওয়ার ফলে কী হয়, ওটা ওভারল্যাপ করে যায়, তার জন্য কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেড়ে যায়। তো NaI এর ক্ষেত্রে ওই জন্য কী হবে, যেহেতু ও সাইজে বড় আছে আয়নিকের, এনআয়নটার, তো কোভ্যালেন্ট ক্যারেক্টার সবচেয়ে বেশি কিন্তু NaI এর, এটা মোর কোভ্যালেন্ট ক্যারেক্টার, এটা মোর কোভ্যালেন্ট। কিন্তু NaF কিন্তু অতটা কোভ্যালেন্ট নয়, এটা আয়নিক ক্যারেক্টার। তো এটার মধ্যে NaFCl, NaBr, NaF, NaCl, NaBr এগুলোকে আমরা আয়নিক ক্যারেক্টার বলছি, কিন্তু NaI হচ্ছে আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টার। আর এদিকে যেটা অ্যাসিটোন আমরা ইউজ করছি সলভেন্ট হিসাবে, অ্যাসিটোন কিন্তু ও কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার। সেই জন্য কি হয়, ওই NaI যেটা আছে সেটা অ্যাসিটোনে শুধুমাত্র সলিউবল হয়। ওই যে লাইক ডিজলভ লাইক বলছিলাম, অ্যাসিটোন হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার, এদিকে NaI হচ্ছে কোভ্যালেন্ট, এখানে লাইক ডিজলভ লাইক, লাইক ডিজলভ লাইক হওয়ার জন্য কি হবে, NaI সলিউবল ইন অ্যাসিটোন, অ্যাসিটোনে শুধুমাত্র NaI সলিউবল, কিন্তু NaF, NaCl, NaBr এরা কিন্তু সলিউবল নয়, নট সলিউবল, এরা সলিউবল নয়, সলিউবল ইন অ্যাসিটোন, এই কেস। তাহলে এই রিয়াকশনটা যখন দেখছি দেখো, CH3Br কে যখন NaI অ্যাসিটোন দিচ্ছি, যেহেতু NaI অ্যাসিডের মধ্যে সলিউবল, তো সহজে CH3I তৈরি করে দেবে, সাথে সাইড প্রোডাক্ট হিসাবে কী পাবো আমরা, NaBr পাবো। এই NaBr যেটা পাবো সেটা আবার পিপিটি আকারে পড়ে থাকবে। পিপিটি আকারে কেন পড়ে থাকবে, কারণ অ্যাসিটোন মিডিয়ামে NaBr তো সলিউবল নয়, তাহলে NaBrটা পিপিটি আকারে পড়ে থাকবে। যখন পিপিটি আকারে পড়ে থাকবে, তো লাস্ট লেয়ার প্রিন্সিপাল অনুযায়ী NaBrটা যেহেতু সলিউশন আলাদা হয়ে যাচ্ছে, ওটা তৈরি করার জন্য ফরওয়ার্ড রেটটা বাড়িয়ে দিবে, আর ফরওয়ার্ড রেট বাড়লে আমাদের ভালো হয়, তাহলে প্রোডাক্ট আমরা বেশি পাবো। এটাও একটা কারণ আছে। NaBr যখনই তৈরি হলো পিপিটি পড়ে গেল, আর যখন পিপিটি পড়ে যাবে তখন সিস্টেমের মনে হবে আমার তো NaBrটা নাই, NaBr তৈরি করতে হবে, সেই জন্য ফরওয়ার্ড রেটটাও বাড়িয়ে দিবে, ফরওয়ার্ড রেটটা বেড়ে গেলে আমরা প্রোডাক্ট ভালো পাবো। তো বাকি অন্য ক্ষেত্রে তাহলে কী কী, CH3Br যদি বলে NaCl অ্যাসিডন যখন দিচ্ছি, NaCl তো অ্যাসিডন মিডিয়ামের মধ্যে NaCl যেটা আছে ও সলিউবলই নয়, ও তো ইনসলিউবল। ইনসলিউবল যদি হয়ে যায় তাহলে NaCl তো পিপিটি আকারে পড়েছে, তার মানে ওই যদি পিপিটি আকারে পড়ে থাকে NaClটা, তাহলে ও আয়ন ফর্মে তো আসবেই নি, আয়ন ফর্মে না এলে Cl- গিয়ে যে বিয়ারকে অ্যাটাক করবে সে সুযোগটাই তো নাই। আয়নটা তো মুভ করতে হবে, আয়নটা মুভ করলে তবে তো কি অ্যাটাক করলে সরাতে পারবে, তো আয়ন যদি মুভই না করে কী করে সরাবে আর, তো সেই জন্য একটু উপযুক্ত নয় আর কি। শুধুমাত্র NaI অ্যাসিটোনেই
ইউজ করা যেতে পারে, সেটা ইউজ করে আমরা ওই হ্যালাইট তৈরি করতে পারি। ওই জন্য ফিঙ্গারস্টাইন রিঅ্যাকশনটা বলেছিলাম যে স্পেশালি ফর আয়োডিনেশন। দেখো বেঞ্জিনের মধ্যে CH3 আছে, মনে করো X2 দেখাচ্ছে, Fe ডার্ক দেখাচ্ছে, এই রিঅ্যাকশনটা কী হবে? প্রথমত Fe X2 সাথে রিঅ্যাকশন করে কি এটা FeX3 তৈরি করে। FeX3 তৈরি করলে মনে করো এখন X2 আছে, তো FeX3 লুইস অ্যাসিড ক্যারেক্টার, এখানে X একটা টেনে নেয়, তাহলে X প্লাস ইলেকট্রোফাইল জেনারেট হয়। তারপর CH3 যেহেতু আছে ওর রেসপেক্টে অর্থোপেরাতে এক্সে ঢুকে যাবে। রিঅ্যাকশন তো আমরা জানি, শিখেছিলাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বটে এটা। তো হেলোজেনটাকে এই হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করে এখানে হেলোজেনে ঢোকে, তাতে করে অর্থ প্রোডাক্ট তৈরি হয়, প্যারা প্রোডাক্ট তৈরি হয়। অর্থ প্যারাটাকে আমরা সেপারেট করতে পারি কারণ মেল্টিং পয়েন্টের ডিফারেন্স আছে। তো মেল্টিং পয়েন্ট ডিফারেন্সের কারণে ইজিলি আমরা সেপারেট করতে পারি। যদি এই জায়গায় আমরা ইউজ করতাম, ধরো X2 জায়গায় I2 ইউজ করতাম, সেক্ষেত্রে আমাদের সাইড প্রোডাক্ট হিসেবে পেয়ে যেতাম কি পেয়ে যেতাম। তো টাকে সরিয়ে ক্ষেত্রে রিঅ্যাকশনটা স্লো হয় কারণ এর রিঅ্যাক্টিভিটি কম তুলনামূলক। তার জন্য কী করি আমরা, টা সরানোর জন্য আমরা ইউজ করি কি HiO4। HiO4 ইউজ করলে কি হবে, HiO4 ইউজ করলে টা I2 তে কনভার্ট হয়ে যাবে। যদি টা এভাবে I2 তে কনভার্ট করে দেয়, তাতে করে কি হবে, সিস্টেমের মনে হয় মাত্র নাই, তো টা তৈরি করার জন্য ফরওয়ার্ড রেটটা তখন বাড়িয়ে দিবে। ফরওয়ার্ড রেট বেড়ে গেলে আমাদের প্রোডাক্ট ভালো পাবো, আর যে I2টা পেয়ে গেলাম সেই I2টা ঘুরে আবার ইউজও করা যাবে। তো সুবিধা আছে আর কি। তো সেই জন্যে এর ক্ষেত্রে যেহেতু রিঅ্যাকশনটা স্লো, এটা ফাস্ট করার জন্য আমরা ইউজ করছি HiO4 বা HNO3ও ইউজ করা যেতে পারে, কারণ অক্সিডাইজিং এজেন্ট লাগবে আমাদের। HNO3 বা HiO4 দুটোই অক্সিডাইজিং এজেন্ট, দুটো ইউজ করে আমরা রিঅ্যাকশনটা ফরওয়ার্ড থেকে বেশি করে মুভ করতে পারি। আর স্টেটমেন্ট দেখো যে বলছে বয়লিং পয়েন্ট অফ ক্লোরাইড, ব্রোমাইড অ্যান্ড আয়োডাইডগুলোর কনসিডারেবলি হায়ার দেন দোজ অফ হাইড্রোকার্বনগুলোর থেকে উইথ কম্পারেবল মলিকুলার মাস। তো মলিকুলার মাস প্রায় সেম বলতে পারো। তাদের ক্ষেত্রে কী হয়, যদি নর্মাল অ্যালকেন আমরা অ্যালকেন দেখি, তার তুলনায় বলছে হ্যালো অ্যালকেনগুলোর ওর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টগুলো বেশি হয়। কেন বেশি হয়, দেখো পোলারিটি এখানে বেশি আছে। নর্মাল যদি আমরা অ্যালকেন দেখি, সেখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ড আছে, কিন্তু এখানে কার্বনের সঙ্গে হ্যালোজেনের বন্ড আছে, তো এখানে পোলারিটি বেশি। যেহেতু পোলারিটি বেশি আছে, সেখানে অ্যাট্রাকশন ফোর্স বেশি, সেই জন্য মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টগুলো তুলনামূলক বেশি হয়। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট আলাদা যদি কম্পেয়ার করি আমরা, সব থেকে ভালো হবে RI, তারপর ধরো RBr, RCl, তারপর RF। কী জন্যে? এর কারণ হচ্ছে এদের সাইজ যত ধরো বেড়ে যাবে, তো সাইজ বড় আছে বুঝতে পারছো, RF-এর থেকে RCl এর সাইজ বড়, RCl এর থেকে RBr এর সাইজ বড়, RBr থেকে RI সাইজ বড়। তো সাইজ যত বেড়ে যাবে তত মাস বেড়ে যাবে, আর মাস যত বেড়ে যাবে তত ভ্যান ওয়াল অ্যাট্রাকশন ফোর্সও এখানে বেড়ে যাবে। কারণ সাইজ বাড়লে ভ্যান ওয়াল অ্যাট্রাকশন ফোর্স বাড়বে, যত বেশি ভ্যান ওয়াল অ্যাট্রাকশন ফোর্স বাড়বে তত ওর মেল্টিং পয়েন্টও বা বয়লিং পয়েন্টও কিন্তু বেড়ে যাবে। ওই জন্য বয়লিং পয়েন্টটা ক্রমশ ফ্লুরিন থেকে ক্লোরিনে বেশি হয়, ক্লোরিন থেকে ব্রোমিনে বেশি হয়, ব্রোমিন থেকে আয়োডিনে বেশি হয়। এই যেখানে যেমন গ্রাফটা আছে, মনে করো CH3 এক্সের দেখো, এটা একটা ক্লোরাইডের জন্য, ব্লুটা ব্রোমাইডের জন্য, আইটা আয়োডাইডের জন্য। তো ফ্লুরিন থেকে ক্লোরিনে বেশি, ক্লোরিন থেকে ব্রোমিন বেশি, ব্রোমিন থেকে আয়োডিনে বেশি। সিমিলারলি যখন CH3 CH2X আছে, গ্যাসটা যেটা আছে লাল আছে, সেটা আমাদের ক্লোরাইডের জন্য, ব্লুটা ব্রোমাইডের জন্য, এটা আয়োডাইডের জন্য। তো এইরকম আর কি। কার্বন নাম্বারটা যখন সেম আছে, তখন যখন হ্যালোজেনটার মাসটা যত বেড়ে যাচ্ছে তত আমাদের ওর বয়লিং পয়েন্টও বেড়ে যাবে। এটা ইম্পর্টেন্ট একটা কেসে দেখো, আর একটা বলছি। বয়লিং পয়েন্ট যেগুলো আইসোমারিক হ্যালো অ্যালকেন হয়, ডিক্রিজেস উইথ ব্রাঞ্চিং বাড়ার সাথে সাথে কিন্তু সেগুলোর বয়লিং পয়েন্ট কমে কমে যায়। কী জন্যে? দেখো এখানে CH3 CH2 CH2Br আছে, এখানে কার্বন তো এখানে চারটাই আছে, এখানেও কার্বন চারটাই আছে, কিন্তু এটা 2 ডিগ্রি আছে, এটা 3 ডিগ্রি কার্বনের সঙ্গে বেটা লেগে আছে। তার মানে এক্ষেত্রে দেখো কার্বন নাম্বারটা সেম আছে, কিন্তু তো সেক্ষেত্রে যেখানে ব্রাঞ্চ বেড়ে যাচ্ছে সেখানে কিন্তু বয়লিং পয়েন্টটা কমে কমে যাচ্ছে। এর কারণটা কি? যদি আমরা বোলিং পয়েন্ট অর্ডার দেখি, সেখানে যদি কার্বন নাম্বারটা সেম থাকে আর কি, সেক্ষেত্রে বোলিং পয়েন্টটা হচ্ছে N বিউটেনের সব থেকে বেশি আছে দেখো, তারপর আইসোবিউটেন, তারপর নিউ বিউটেন। এরকম হওয়ার কারণটা কি? N বিউটেনের ক্ষেত্রে কী হয়েছে, এখানে যেহেতু এটা লিনিয়ার চেনের মতো আছে, তাতে করে সারফেস এরিয়াটা বেশি থাকে। যেহেতু সারফেস এরিয়া বেশি থাকে, সেই জন্য ভ্যান্ডারাল অ্যাট্রাকশন ফোর্স এখানে বেশি কাজ করে। আর ভ্যান্ডারাল অ্যাট্রাকশন ফোর্স কাজ করার জন্য এখানে কি হয়, ওর সার ভ্যান্ডারাল অ্যাট্রাকশন ফোর্স বাড়ার জন্য ওর বয়লিং পয়েন্টটাও কিন্তু বেড়ে যায়। সেকেন্ডারি ক্ষেত্রে তুলনামূলক এটা গুটি থাকার কারণে কী হয়, ও সারফেস এরিয়াটা কমে যায়। সারফেস যেহেতু কম হচ্ছে, এখানে ভ্যানিলা অ্যাট্রাকশন ফোর্সটা তুলনামূলক কম হয়। এটার ক্ষেত্রে কী হয়েছে, এটা যেহেতু সারফেস এরিয়াটা আরও কমে গেছে, 3 ডিগ্রি কেস হয়ে গেছে, তখন এক্ষেত্রে সারফেস এরিয়াটা কমে গেছে, স্ফেরিক্যাল শেপ নিয়ে নেবে খানিকটা। সেই জন্য কী হবে, এটার বয়লিং পয়েন্ট আরোই কমে যাবে আর কি। সারফেস কমে গেলে ভ্যান্ডারাল অ্যাট্রাকশন ফোর্সও কমবে, তাই জন্য বয়লিং পয়েন্টও কম হবে।
প্যারা, চলো নেক্সট কেস দেখা যাক, সেটা হচ্ছে এটা বোলিং পয়েন্ট যেটা অর্ডার আছে, দেখো সব থেকে বোলিং পয়েন্ট বেশি আছে অর্থর, তারপর প্যারার, তারপর মেটার। কী জন্যে? কারণ বোলিং পয়েন্টটা মেনলি ডিপেন্ড করে কার উপরে? ডাইপোল মোমেন্টের উপরে, মানে পোলারিটি যেটা। তো পোলারিটি সবথেকে বেশি কার আছে? অর্থ পজিশনের থাকে। কী জন্যে? কারণ এখানে ধরো সিএল টানছে, এই সিএলও টানছে, তাহলে দুজনের কাছে যেটা ভেক্টর রেজাল্টেন্টটা এখানে বেশি হবে, কারণ অ্যাঙ্গেলটা এখানে তুলনামূলক কম আছে। কিন্তু যখন এখানে আসছে, মেটাতে আসছে, তখন এই সিএল এদিক টানছে, মনে করো এই সিএল এদিক টানছে, অ্যাঙ্গেলটা তুলনামূলক বেশি আছে। যখন প্যারা যখন এই দিক টানছে, এই দিক টানছে, অ্যাঙ্গেলটা আরও বেশি আছে। তো যত বেশি অ্যাঙ্গেল কম থাকবে, যত অ্যাঙ্গেল কম থাকবে, তত ওর যে ডাইপোল মোমেন্ট সেটা বেশি হয়, পোলারিটি বেশি হয়। কারণ মিউ ইজিক্যাল সেই যে আমরা ফর্মুলা শিখেছিলাম, মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ টু স্কোয়ার প্লাস টু মিউ ওয়ান মিউ টু কস থিটা, যেটা ভেক্টরের গল্প সেই কি। তাহলে থিটার ভ্যালু যত কম হবে, কস থিটা তত বেশি হবে, যত কস থিটা বেশি হবে, তত মিউর ভ্যালু আমাদের বাড়বে। তো সেই জন্য সবথেকে ভালো হবে অর্থটা, তারপর যাবে মেটাটা, তারপর যাবে প্যারাটা। তে আছে ডেনসিটি, যদিও কিছু এসে যায় না, কারণ ডেনসিটি যত বেশি এখানে মাস বাড়বে, তত বেশি ডেনসিটি বেড়ে বেড়ে যাবে। কারণ নাম্বার অফ কার্বন অ্যাটম বেড়ে গেলে তখন মাস বাড়বে, তত ডেনসিটি বাড়ে বেড়ে যায়। নেক্সট একটা কেস আছে, দেখো যেগুলা আমাদের হ্যালোঅ্যালকিন হয়, সেগুলো কি হয়? ওয়াটারে বলছে লেস সলিউবল হয়। এর কারণটা কি? দেখো দেখো মনে করো একটা হ্যালোজেন ছিল, আমি হচ্ছি CH3 XCl ধরছি, আরেকটা ও যে সলিউবল হবে ওয়াটারের মধ্যে, তো ওয়াটারের মধ্যে HOH ছিল মনে করো। তো CH3Cl যেগুলো ছিল, তখন নিজেদের মধ্যে এরা যে অ্যাট্রাকশন ফোর্সটা ছিল নিজেদের মধ্যে আর কি, সামান্য পোলারিটি কারণ যেটা হয়, সিএল ডেল্টা নেগেটিভ, কার্বন ডেল্টা পজিটিভ, অন্য দিকে একটা CH3Cl আছে, এইখানেও ধরো সিএল ডেল্টা পজিটিভ, কার্বন সিএল ডেল্টা নেগেটিভ। এই যে অ্যাট্রাকশন ফোর্স একটা ছিল মনে করো নিজেদের মধ্যে, আর সেখানে ওয়াটার মলিকুল নিজেদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স ছিল, এইচ এর হাইড্রোজেনটার সাথে অক্সিজেনটার দিকটার ইলেকট্রনিক নেগেটিভিটি, যেহেতু অক্সিজেনে বেশি, অক্সিজেন ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন ডেল্টা পজিটিভ। তো এইচ একটা ওয়াটারের হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, অন্য হাইড্রোজেন অক্সিজেন ডেল্টা নেগেটিভ। তো এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকবে, এই অ্যাট্রাকশন ফোর্স যেটা হাইড্রোজেন বন্ড আর কি যেটা, তো অ্যাট্রাকশন ফোর্সটা স্ট্রং হয়। কি বলা হচ্ছে যে হ্যালাইডগুলো যেগুলো আছে সেগুলো লেস সলিউবল হয় ইন ওয়াটার। কী জন্যে? তো CH3Cl এই যে বন্ডটার মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা উইক আছে, এই বন্ডটা ব্রেক করে যখন ও নতুন ওয়াটার সাথে বন্ড করতে চাইবে, তখন ওয়াটারের নিজেদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডটা আছে, সেই বন্ডটাও তো ভাঙতে হবে। তো এই বন্ডটা ইজিলি তখন আর ভাঙতে পারেনি। কী জন্যে? কারণ ভেঙে দিলে যে নতুন বন্ডটা তৈরি হবে, সেই নতুন বন্ডে কিন্তু অত ভালো অ্যাট্রাকশন ফোর্স থাকবে না ওয়াটার মলিকুলের সাথে। যেহেতু CH3Cl এর মধ্যে পোলারিটি তুলনামূলক কম হবে এইচ এর তুলনায়, সেই জন্যে অত বেশি অ্যাট্রাকশন ফোর্স বা নতুন করে যে বন্ডিংটা তৈরি হবে হ্যালোজেনের সাথে ওয়াটারে, সেটা অত ভালো হবে না। সেই জন্য এনার্জি এখানে অতটা রিলিজ করেনি আর কি নতুন বন্ড তৈরির ক্ষেত্রে, সেই জন্য ভালো হতে সলিউবলও হয়নি। মানে মধ্যে গল্প হচ্ছে CH3Cl এর মধ্যে যেটা বন্ডটা ছিল, সেই উইক বন্ডটা ইজিলি ভেঙে গেলেও ওয়াটার নিজেদের মধ্যে বন্ডটা আছে, সেই ওয়াটার বন্ডটা ব্রেক করতে পারেনি। ওয়াটার বন্ডটা ব্রেক না করতে পারার জন্যে ও ওয়াটারের সাথে নতুন করে বন্ড তৈরি করতে পারেনি। সেই জন্য দেখো এজ এ রেজাল্ট সলিবিলিটি অফ হ্যালোঅ্যালকেন ইন ওয়াটার ইজ লো। কিন্তু হ্যালোঅ্যালকেন যেগুলো টেন টু ডিজলভ ইন অর্গানিক সলভেন্ট, অর্গানিক সলভেন্টে তুলনামূলক ভালো ডিজলভ হয় এগুলো। কী জন্যে? কারণ নতুন যে ইন্টারাকশনটা তৈরি হবে হ্যালোঅ্যালকেন আর সলভেন্ট মলিকুলের মধ্যে, ওই ক্ষেত্রে দেখো কী বলছে, হ্যাভ মাচ দ্য সেম স্ট্রেংথ এজ দ্য ওয়ান বিং ব্রোকেন ইন দ্য সেপারেটেড হ্যালোঅ্যালকেন অ্যান্ড সলভেন্ট মলিকুল। এখানে তুলনামূলক সেম স্ট্রেংথের বন্ড তৈরি হচ্ছে, সেই জন্য এটা পসিবল হয়, ওই জন্য এটা সলিউবল হয়ে যায়। এটা এখানে বিখ্যাত কেস আছে যেটা এমিডেন্ট নিউক্লিওফাইল CN মাইনাস, যে কেসটা দেখো এখানে একটা ভালো আছে, এটা রিসেন্ট আমরা জানতাম। এটা ধরো RCl আছে, একে যদি আমরা KCN দিই, সেক্ষেত্রে তৈরি হয় কি RCN তৈরি হয়। কিন্তু যদি RCl কে আমরা AgCN দিই, আমাদের তৈরি হয় সেক্ষেত্রে কি RNC। এটা কারণটা কি? এই কারণ যেটা হচ্ছে দেখো RNC আর RCN এর মধ্যে KCN এর সময় এই বন্ডটা কিন্তু আয়নিক বন্ড, কারণ K প্লাস CN মাইনাস, কারণ মাথায় নেগেটিভ চার্জ আছে, তো ও গিয়ে এখানে অ্যাটাক করে সেলটা বার করে দেয়, নর্মাল যেমন SN2 সেরকম হয়ে যায়। কিন্তু AgCN এর ক্ষেত্রে বন্ডটা কি? AgCN এর বন্ডটা কিন্তু আয়নিক বন্ড নয়, এটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড। AgCN এর বন্ডটা Agর সাথে কার্বন একটা বন্ড আছে, তার সাথে নাইট্রোজেনটা লেগে আছে। তো যেহেতু এখানে কার্বনটা ফ্রি নাই, তাহলে এখানে এটা একটা কার্বন থেকে হয় নাই, নাইট্রোজেনের সাইডটা ফ্রি আছে। তো নাইট্রোজেনের যে লোন পেয়ারটা থাকে, ওই নাইট্রোজেনের লোন পেয়ারটা দিয়ে এই সাইড থেকে কার্বনের সঙ্গে জুড়ে, সেই জন্য কী হয় এনের সাথে লিঙ্কেজটা হয়ে যায়, তার জন্য RNC তৈরি হয়। এটা জিজ্ঞাসা করে KCN ইউজ করলে RCN হয়, AgCN ইউজ করলে RNC হয়, কারণ KCN বন্ডটা আয়নিক, AgCN বন্ডটা কোভ্যালেন্ট। আয়নিক হওয়ার জন্য C মাইনাস থাকে, C দিয়ে অ্যাটাক করে, তো ইজিলি RCN তৈরি হয়। AgCN এর ক্ষেত্রে সিটা ফ্রি থাকা নেই, নাইট্রোজেনের লোন পেয়ার থাকে, সেখান দিয়ে অ্যাটাকটা করে। CN মাইনাস তো এমনিতেই
এমডিএনটের নিউক্লিওফাইল বটে, এটা একটা কার্বন থেকে করতে পারে, নাইট্রোজেন থেকে করতে পারে। সেম কনসেপ্ট আর সেম কোশ্চেন হয় এর জন্যে ওই KNO2 আর AgNO2 ক্ষেত্রেও। ধরো CH3Cl আছে, এখানে যদি আমরা KNO2 দিই, KNO2 হলে KONO আর কি, K প্লাস ONO মাইনাস হয়, তাহলে ও এখানে অ্যাটাক করে আর এক্সটাকে বার করে দেয়, তাই CH3ONO তৈরি করে। কিন্তু যদি CH3Xকে আমরা AgNO2 দিই, AgNO2 বন্ডটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড, AgNO2, সেক্ষেত্রে কী হবে, CH3 এটা NO2 তৈরি হবে, লিঙ্ক এটা N এর সাথে হবে, এই কেস। SN1 2 রিয়াকশন মেকানিজম যেগুলো আছে সেগুলো দেখবে। এটা SN1 এর সময় প্রোটিক সলভেন্ট ইউজ করা হয় ওয়াটার, SN2 এর সময় প্রোটিক সলভেন্ট এসিটোন ইউজ করা হয়। আর SN1-এ রেসিপি মিক্সার পাওয়া যায়, কিন্তু SN2-তে ইনভার্সন পাওয়া যায় 100%। এনহান্সিউমারের কনসেপ্ট ছিল, এনহান্সিউমার কি জিনিস, মিরার ইমেজ টু ইচ আদার বাট নট সুপার ইম্পসিবল, একেবারে মিরার ইমেজ হবে কিন্তু সুপার ইম্পসিবল হবে না, SN1-এ গল্প ছিল। আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল হ্যালোয়ারিনের জন্য, সেটা ছিল এরকম যে ধরো এখানে CH3Cl আছে, এই সিএলটাকে KCN দিলে কিন্তু এনে অ্যাটাক করে সিএলটাকে বার করতে পারবে না, কিন্তু এখানে CN কিন্তু আসার কোনো চান্স এটাতে কিন্তু নাই। কেন, এই সিএলটা কি, কার্বন আর সিএলের মধ্যে যে বন্ডটা, সেটা ডবল বন্ড ক্যারেক্টার নিয়ে নিচ্ছে, এই ডবল বন্ড ক্যারেক্টার হওয়ার জন্যে ওই CN মাইনাস অ্যাটাক করে সিএলটা বার করতে পারবে না। তো হ্যালোয়ারিনের ক্ষেত্রে ওই সাবস্টিটিউশন রিয়াকশন, যেটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ইজিলি ঘটবে না আর কি। বাদ দিয়ে সেট যে প্রোডাক্ট হবেন প্রোডাক্ট তোমরা জানো, সেট যে প্রোডাক্টের ক্ষেত্রে ডবল বন্ডটা মাঝের দিকে হবে, হবেন প্রোডাক্টের ক্ষেত্রে ডবল বন্ড ধারের দিকে হবে, যেটা এলিমিনেশন রিয়াকশন শিখে এসছো। গ্রিগনার রিজেন্টের মধ্যে যেটা বলার, গ্রিগনার রিজেন্টের যে বন্ডটা থাকে, মনে করো CH3 MgBr, CH3 MgBr যেমন মনে করো এটা, তো এখানে CH3 Mgর মধ্যে বন্ডটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড, তো এখানে CH3 Mgর বন্ডটা কোভ্যালেন্ট বন্ড, MgX এর বন্ড অবশ্যই আয়নিক হয়ে আছে, কারণ Mg2+X মাইনাস হয় এটা, কিন্তু CH3 Mg বন্ডটা কোভ্যালেন্ট বন্ড, কিন্তু তা সত্ত্বেও CH3 Mg এর বন্ডটা কোভ্যালেন্ট হলেও ম্যাগনেসিয়ামের থেকে কার্বনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি থাকার কারণে কার্বন ইলেকট্রন পানি যদি টেনে নেয়, তো কার্বন ডেল্টা নেগেটিভ, ম্যাগনেসিয়াম এখানে ডেল্টা পজিটিভ হয়ে থাকে। বন্ডটার মধ্যে পোলারিটি আছে অবশ্যই, কিন্তু বন্ডটা কোভ্যালেন্ট বন্ড। তারপর রিয়েকশন তোমরা জানো, CH3 Mg ওয়াটার দিলে RH হয়। উড রিয়েকশন জানো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়েকশন, ওটা বলছি আমি, ডবল বন্ড ক্যারেক্টার ইজিলি ব্রেক করবে না আর কি। এই রিয়েকশন দেখো বুঝতে পারবে, যেটা এটা ইম্পর্টেন্ট ওটা অবশ্যই। বেঞ্জিনের সঙ্গে CL লেগে আছে, এখানে যদি NaOH দেওয়া হয়, তাহলে OH মাইনাস অ্যাটাক করে যে CLটাকে এত সহজে বার করতে পারবে এমনটা নয়, কারণ এই CLটাকে ডবল বন্ড ক্যারেক্টার হয়ে বসে আছে, তো এই বন্ডটা ইজিলি ও ব্রেক করে বার করতে পারবে না, মানে এখানে OH-টা অত সহজে আসানো যাবে না। কিন্তু যদি এখানে একটা NO2 লাগিয়ে দিই, তাহলে রিয়েকশনটা কিন্তু ইজিলি ঘটে। এর কারণটা কি দেখো, আসলে বেঞ্জিনের সঙ্গে যখন CLটা লেগে থাকে, ওই CLটা বলছিলাম ইজিলি বার করানো যাবে না, কি জন্য যাবে না, কারণ ওই CL হচ্ছে ডবল বন্ড ক্যারেক্টার, যেহেতু CL লোন পেরে আছে, বেঞ্জিনের সাথে রেজোনেন্সটা টেক পার্ট করবে, ডবল বন্ড ক্যারেক্টার হওয়ার জন্য বার করতে পারবে না। তাহলে এটা যদি সম্ভব করতে হয়, তাহলে আমাদের কী করতে হবে, নর্মাল যেমন সাবস্টিটিউশন রিয়েকশন ঘটে আর কি, SN2 যেমন ঘটে, একদিকে অ্যাটাক করছে একদিকে বার করে দিচ্ছে, সেটা ক্ষেত্রে হবে না। তারপরে তো কী হবে, এখানে একটা কাজ হবে, নিউক্লিওফাইল প্রথমে অ্যাটাক করবে, একে অ্যাটাক করলেও এখানে ডবল বন্ড এখানে তুলে দিবে, তাতে করে কী হবে, CLটা এখন আছে মনে করো ব্যাকের দিকে, এখানে অ্যাটাক করছে নিউক্লিওফাইলটা ফ্রন্টের দিকে, আর ডবল বন্ডের ইলেকট্রন ক্লাউডটা উঠে এখানে নেগেটিভ করে রেখেছে, বাকি যেমন আছে আছে। এরপর রেজোনেন্স করবে, এইখানে ঢুকলো, এই মাথায় গেল, তাতে করে নেগেটিভ চার্জটা ওই মাথা থেকে চলে এসছে এই মাথায়, এ রয়েছে এখানে, এ আছে এখানে, এ আছে এখানে, এখানে আছে কে নিউক্লিওফাইলটা, এখানে আছে কে সেলটা, এই অবস্থা। তারপর আবার এই নেগেটিভ ঢুকলো মনে করো, এই আবার মাথায় উঠলো, তাতে করে পাওয়া যাবে কি, তাতে পাওয়া যাবে এইখানে, এইখানে, এই নেগেটিভ হলো এইখানে, এখানে হচ্ছে নিউক্লিওফাইলটা, আর এখানে হচ্ছে সেলটা। তারপর শেষকাল হবে কি, এইখানে ঢুকবে, সেলটাকে বার করে দেবে, তাহলে ফাইনালি পাবো কি আমরা, দেখো ফাইনাল নিউক্লিওফাইলটা ঢুকে যাবে আর সেলটাকে বার করে দিয়েছে। তো সেটা করতে গিয়ে দেখো, এইটা সম্ভব হচ্ছে SN2 করা এডিশন এলিমিনেশনের পাথের মধ্য দিয়ে, কিন্তু অত সহজেও হবে না, কারণ এটা ডবল বন্ড ক্যারেক্টার হয়ে আছে, বুঝতেই পারছো। তো এটা এইভাবে হলে এইভাবে সম্ভব আর কি। তো এই রিয়েকশনটা SN2 ঘটছে কিন্তু ভায়া এডিশন এলিমিনেশন পাথ, প্রথমেই নিউক্লিওফাইল ঢুকে গিয়ে সেলকে বার করে দিচ্ছে, আগে নিউক্লিওফাইল ঢুকছে, রেজোনেন্সের কারণে নেগেটিভ চার্জটা কিছুক্ষণ ঘোরাচ্ছে, তারপর শেষকালে গিয়ে লিভিং গ্রুপ হিসাবে সেলটা বেরিয়ে যাচ্ছে। যদি ইন্টারমিডিয়েট লক্ষ্য করো, দেখো নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়েছে, কোন কোন পজিশনে তৈরি হয়েছে, দেখো নেগেটিভ চার্জ একবার দেখো অর্থ হয়ে তৈরি হয়েছিল, এবার দেখো প্যারা তৈরি হয়েছে, আবার দেখো অর্থ হয়ে তৈরি হয়েছে। তো ইন্টারমিডিয়েট স্টেজটি লক্ষ্য করলে বোঝা যাবে যে নেগেটিভ চার্জটা তৈরি হয়েছে কিন্তু অর্থ প্যারা পজিশনে, এখানে লেগে আছে নিউক্লিওফাইলটা,
এখানে, সিএলটা লেগে আছে এখানে, নেগেটিভ চার্জ তৈরি হবে। নেগেটিভ চার্জটা কোনখানে হবে? অর্থ প্রায় নেগেটিভ হবে, এখানে নেগেটিভ হবে, এখানে নেগেটিভ হবে, এখানে নেগেটিভ হবে। তো যেহেতু ইন্টারমিডিয়েট স্টেজে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, তো নেগেটিভ চার্জের স্টেবিলিটি দেওয়ার জন্য এই মাত্র পুরো নেগেটিভ চার্জ ঘুরে বেড়াচ্ছে আর কি। নেগেটিভ চার্জের স্টেবিলিটি দেওয়ার জন্য যদি উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে ভালো হয়। সেই জন্য দেখো, যখন নর্মাল সিএল ছিল, কোনো উইথড্রয়িং গ্রুপ থাকেনি, সেক্ষেত্রে এনওএইচ যখন রিয়েকশানে ঘটাতে হচ্ছিল, তখন কিন্তু অত ভালো করে রিয়েকশানে ঘটবে না। রিয়েকশানটা ঘটছে কিন্তু অতটা ভালো ঘটছে না, কারণ এখানে টেম্পারেচার পর্যন্ত বেশি লাগছে, 623 কেলভিন লাগছে, 300 এটিএম প্রেসার লাগছে, মানে হাই টেম্পারেচার হাই প্রেসার দিয়ে সে মেরে পিটে বার করানো, এই হচ্ছে অবস্থা। মানে সিএলটা এখানে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার তো নাই, ডবল বন্ড ক্যারেক্টার হয়ে গেছে, তাহলে এখানে সিএলটা ভাঙবে না, ভাঙতেই হবে। তো জোর করে টেম্পারেচার দিয়ে আর করে ওই বন্ডটা ব্রেক করে ওইটা নিয়ে আসা হচ্ছে। কিন্তু যদি একটা এনও2 লাগিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু দেখো টেম্পারেচার অনেক কম লেগেছে। আগেরটা লেগেছে 623 কেলভিন, এখন লেগেছে 843 কেলভিন। তো ইজিলি কিন্তু এনও2টা এক্ষেত্রে ঢুকে যাবে, এই সিএল সরি ওইটা সহজে ঢুকে যাবে সেক্ষেত্রে। যদি দুটো এনও2 লাগিয়ে দিই, সেক্ষেত্রে টেম্পারেচার আরও কম লেগেছে, দেখো 368 কেলভিন লেগেছে। যদি তিনটা এনও2 লাগিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু দেখো ওয়ার্মে তাতেই কিন্তু রিয়েকশনটা সিএলটাকে সরিয়ে ওইসে ঢুকে গেছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে যেটা, যত এনও2 বেড়ে বেড়ে যাচ্ছে, এনও2 কি মাইনাস আর এফেক্টিং গ্রুপ, এনও2 মাইনাস আর এফেক্টের কারণে অর্থপ্রায় নেগেটিভ চার্জের স্টেবিলিটিও দিতে পারে। নেগেটিভ চার্জের স্টেবিলিটি দিতে পারে বলে ও এই রিয়েকশনটা ফেভারেবল করে আর কি। সেই জন্য ওটা উইথড্রয়িং গ্রুপ বাড়ার সাথে সাথে রিয়েকশন ইজিলি ঘটে যায়। তারপর তো বেঞ্জিনিকে যেমন ইলেকট্রোফিলিক হাইড্রোজেন রিয়েকশন হয়, এগুলো জানো। নাইট্রেশনের সময় এনও2 প্লাস ইলেকট্রোফাইল জেনারেট হয়। নাইট্রেশনের সময় বলছিলাম এনও2 প্লাস ইলেকট্রোফাইল, এখানে এইচএনও3 অ্যাক্টাস বেস বলেছিলাম, H2SO4 অ্যাক্টাস অ্যাসিড বলেছিলাম, রিয়েকশন মেকানিজম বলতেই বলেছিলাম এগুলো অ্যাক্টাস অ্যাসিড। সালফোনেশনের সময় SO3 H2SO4 যেটা দিচ্ছি, এখানে ইলেকট্রোফাইল হিসেবে SO3 হয়, কিন্তু SO3 এই যে ক্ষেত্রে ইলেকট্রোফাইল নয়, SO3 ইলেকট্রোফাইল। রিয়েকশন মেকানিজম বলা হয়েছিল এগুলা। নেক্সট যা আছে ধরো উড প্রিডিকশন, জানো এগুলো বলা হয়েছে ভালো মতোই। কিছু ইউজ এগুলো খেয়াল রাখবে, ডাইক্লোরোমিথেন যেটা পেন্ট রিমুভার হিসাবে ইউজ করা হয়, ট্রাইক্লোরোমিথেন যেটা ইউজ করা হয় কোনখানে রেফ্রিজারেন্ট হিসাবে কাজ করে। তারপর এখানে হচ্ছে ক্লোরোফর্ম ইজ স্লোলি অক্সাইজড বাই এয়ার, ক্লোরোফর্মটা এয়ার দ্বারা অক্সাইড হয়ে যায়। তো সেটার থেকে রিকভার করার জন্য আমরা কি করি, সিও খোলা বাতাসে ক্লোরোফর্মকে রেখে দিয়ে ওটা সিও শিল্ড তৈরি হয়ে যাবে, যেটা ফসজিন গ্যাস বিষাক্ত। তাই জন্য আমরা কী করি, এটাকে অন্ধকারে স্টোর্ড ডার্ক কালার বোতলের মধ্যে এখানে অন্ধকারে আমরা রাখি এটাকে, যাতে করে না ফসজিনটা না তৈরি হয়ে যায়। এখানে একটা আয়োডোফর্ম আছে, দেখো আয়োডোফর্মটা এখানে অ্যান্টিসেপ্টিক হিসেবে ইউজ হয়, এটাও ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই। ট্রাই ক্লোরো মিথেন যেটা, সরি টেট্রাক্লোরোমিথেন যেটা CCl4, ম্যানুফ্যাকচার অফ রেফ্রিজারেন্ট, ইট ইজ প্রডিউসড ইন লার্জ কোয়ান্টিটিস ফর ইউজ দ্য ম্যানুফ্যাকচার অফ রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্ট তৈরি করতে কাজে লাগে এটা। আর একটা রেফ্রিজারেন্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে অন্য গল্প, ইউজ দ্য ক্লোরোফর্ম টুডে ইজ এন প্রোডাকশন অফ দ্য ফ্রেয়ন রেফ্রিজারেন্ট। ঠিক আছে, ফ্রেয়ন রেফ্রিজারেন্ট তৈরি করতে এটা কাজে লাগে। ফ্রেয়ন কি, ক্লোরোফ্লো কার্বনকে ফ্রেয়ন ফ্রেয়ন বলা হচ্ছে আর কি। ক্লোরোফ্লো কার্বন কম্পাউন্ডস অফ মিথেন, এটা হচ্ছে ফ্রেয়ন। ফ্রেয়ন কি জিনিস, ক্লোরোফ্লো মিথেন আর কি। যেমন ধরো একটা এক্সাম্পল CCl2F2। DDT কি হিসেবে ইউজ হয়, ইনসেক্টিসাইড হিসেবে ইউজ হয়। পি ড্যাশ ডাইক্লোরোফিনাইল ট্রাইক্লোরোইথেন। অ্যাকচুয়ালি এটা ছিল এরকম, CCl3CHO ছিল, CCl3CH ডবল বন্ড ও ছিল। এখন ক্লোরিনগুলো রিয়াকশন করবে, এখানে একটা ক্লোরিন আছে মনে করো, আর একটা এখানে ক্লোরিন লেগে আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। ওয়াটার বার করে দিচ্ছি, ওয়াটার বার করলে তৈরি করবে কি, ওয়াটার বার করলে তৈরি যাবে সি এর সঙ্গে Cl থাকতে এখানে, এর সাথে CH থাকছে, তারপর এর সাথে চলে যাচ্ছে ফিনাইল রিংটা, তার সঙ্গে থাকছে সিএলটা, এর সঙ্গে থাকছে ফিনাইল রিংটা, তার সঙ্গে থাকছে সিএলটা। ওই জন্য এটা হচ্ছে কি পিডেস্ট ডাইক্লোরো ফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এটা যা DDT বলছি আমরা। নেক্সট এটা আছে DDT, এই আর কি।